নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। ঠিক কাজ করেছো। তুমিও কি আমায় ভালোবাসো? বিশ্বাস করো, তোমায় আমি রানী করে রাখবো, টাকার উপরে শোয়ায় রাখবো। বাসি না, তবে বাসবো। চলো। তারপর সজীব আর মিঠু চলে গেল, আর আমি মাথা নিচু করে মাটিতে বসে আছি। হঠাৎ পিছন থেকে কে যেন আমার হাত ধরে দাঁড় করালো। উঠো। নিশ্চুপ। চলো ওখানে যে বসি। আচ্ছা, তুমি মাটিতে বসে কি করছিলে? অনেক অপমানিত হয়েছি, প্লিজ আর করো না। কে অপমান করলো? আর কি হয়েছে বলো তো? কেন, তুমি ছিলে না? না, আমি তো হেড স্যারের রুমে ছিলাম। সজীব প্ল্যান করে আমায় ফাঁসিয়েছে। বড়লোক বলে ওর এত অহংকার। যার টাকা আছে তার কাছে পুরো দুনিয়াটাই আছে। আমার বিশ্বাস মিঠু একদিন ঠিক তার ভুলটা বুঝতে পারবে। তুমি এত অত্যাচার সহ্য করে কেনই কলেজে পড়ে আছো? অনেক কষ্টে টাকা রোজগার করে এখানে অ্যাডমিশন পাইছি। অন্য কলেজে অ্যাডমিশন নেওয়ার মতো আর কিছু নেই, তাই। আমার সাথে চলো। তুমি আবার কোথায় যাবে? ও, তোমায় তো বলা হয়নি। আমার আব্বু এই শহরের নামকরা কলেজে অ্যাডমিশন নিয়েছে, আর ওখানেই যাচ্ছি। ও, কিন্তু যেতে মন চাচ্ছে না। কেন? তোমার জন্য। আমার জন্য কেন? ওটা তুমি বুঝবে না। ও, আরিয়ান, তোমায় একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। কেমনে যে বলি, না থাক, পরে বলবো। আচ্ছা, এখন আমায় বাসায় যেতে হবে। আচ্ছা, ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। তুমিও। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। দুপুরে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে কাজের নাম করে বের হলাম। কিছু একটা কাজ তো করতেই হবে, যে করেই হোক। অনেক খোঁজার পর একটা ছোটখাটো কাজ পেলাম। এভাবেই দিন কাটতে লাগলো। পরীক্ষার সময় হয়ে আসলো। পরীক্ষার ফি লাগবে 2000 টাকা, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? আম্মুকে এসে বললাম। এত টাকা কই পাবি? সেটাই তো ভাবছি, কোথা থেকে আনবো এত টাকা। একটু বস, আমি আসছি। যে করে হোক টাকা আমার জোগাড় করতেই হবে, কিন্তু কি করে? এই নিয়ে বাবা। কি আম্মু এগুলো? এতে আমার কিছু গহনা আছে। এটা বাজারে বিক্রি করলে তোর পরীক্ষার ফি বেরিয়ে আসবে। কি বলছো আম্মু? এটা আমি করতে পারবো না। কেন পারবি না? এটাকে আমি কিছুতে বিক্রি করতে পারবো না। আরে পাগল, তোর আব্বু তো এখন নেই। আর তাছাড়া তুই যখন আর্মি হবি, অনেক টাকা জমাবি, তখন আবার আমায় কিনে দিস। কিন্তু আম্মু। আর কোনো কিন্তু না। আর তখন যদি আমি না থাকি, তাহলে তোর বউকে দিবি। তোর বউয়ের জন্যই এটা রাখা। আমার লক্ষ্যে আম্মু। এবার এটা বাজারে বিক্রি করে টাকা নিয়ে কলেজে যা। আচ্ছা আম্মু, আসি। তারপর আম্মুর গহনা নিয়ে বাজারে চলে আসলাম, কিন্তু আমার মন কিছুতেই মানে না। যখনই আব্বুর কথা মনে হতো তখন এটা দেখতো, আর আমি সেটাকে বিক্রি করছি। ছি, এ আমি কি করছি? কিন্তু আম্মুর স্বপ্নকে পূরণ করতে হবে, আবার এদিকে গহনা। কি করি? তখন মাথায় একটা বুদ্ধি আসলো। দোকানদার আঙ্কেল। হ্যাঁ, কি চাই? এই গহনাটা আমি বন্ধক রাখতে চাই। দেখি। আমি দোকানদারের হাতে দিলাম। হ্যাঁ, কত টাকা নিতে চাও? মাত্র 2000 টাকা। আর এটা আপনার কাছে আমানত রাখলাম, আমি টাকা শোধ করে নিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। তারপর টাকা নিয়ে সেখান থেকে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি সবাই এক জায়গায় বসে আছে। আমি সেদিকে চোখ না দিয়ে সামনে হাঁটতে লাগলাম। হঠাৎ পিছন থেকে মিঠু ডাকলো। এই ছোট লোকের বাচ্চা। জি বলেন। কি রে, পরীক্ষার ফি দিতে আসছিস? হ্যাঁ। এত টাকা তুই কই পেলি? নিশ্চয়ই কোথাও থেকে চুরি করছিস। মুখ সামলে কথা বলবেন। কি, তুই আমাকে ধমক দিস? আমাকে? তোর সাহস কত বড়, একজন ছোট লোক হয়ে আমায় ধমক দিস? আমরা গরিব হতে পারি, কিন্তু চোর না। চোরের আবার বড় বড় কথা।
দেখেন, আপনারা বড় লোক, আপনারা কেন গরিব ছেলের সাথে লাগেন? তোকে দেখলে আমার গা জ্বলে, মাথায় রক্ত উঠে। সামনে হাসপাতাল আছে, সেখানে গিয়ে রক্তদান করেন, তাহলে আর মাথায় রক্ত উঠবে না। আমার কথা শুনে মিতু অবাক। আমি এমন কথা বলবো ও ভাবতে পারেনি। বাবার হোটেলে বসে খেয়ে যে রক্ত বেশি হয়ে গেছে। তারপর আমি সোজা হেঁটে স্যারের রুমে গেলাম। আসতে পারি স্যার? হ্যাঁ, এসো। স্যার, আমার পরীক্ষার ফি। নাম বলো। তখন কোথা থেকে মিতু হাজির হয়ে চিল্লাতে লাগলো। বাবা, ওই ছোট লোকের বাচ্চাকে পরীক্ষার সিট দিবা না। কেন মা, কি হয়েছে? ও 1 নাম্বারের বাজে ছেলে। ও পরীক্ষার হলে আমাদের অনেক কিছু করার হুমকি দিছে। না স্যার, আমি ওদের কিছু বলিনি, বিশ্বাস করেন। আই, তোমরা কই? স্যারকে সব বলো। তখন আমার ক্লাসের সব ছাত্রছাত্রীরা এসে বলল, হ্যাঁ স্যার, ওই 1 নম্বর বাজে ছেলে, ক্লাসে সবসময় আমাদের ডিস্টার্ব করে। আরিয়ান, কি শুনছি? স্যার, এরা মিথ্যা বলছে, আমি কিছু করিনি। কি বলতে চাচ্ছ? তোমার ক্লাসমেটরা তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিবে? আমার আর কোনো কথাই বলার নেই। তোমার সিট ক্যান্সেল। প্লিজ স্যার, এমন করবেন না, আমি খুব কষ্ট করে টাকা আনছি। স্যারের কথা শুনে সবাই হাসতে হাসতে বাইরে চলে গেল। প্লিজ স্যার, বোঝার চেষ্টা করেন, আমি আমার মায়ের গহনা বন্দুক রেখে এই টাকা আনছি। প্লিজ স্যার, আমার মায়ের আশাকে ভাঙবেন না প্লিজ। তোমার মায়ের আশা রাখতে সিট দিতে পারি, তবে এক শর্তে। সব শর্ত মানতে রাজি স্যার। তুমি একাই এক রুমে পরীক্ষা দিবে। ওকে স্যার। আমার সাথে এসো। তারপর স্যার আমায় নিয়ে আমার ক্লাসে গেল। সবাই ভাবছে হয়তো আমার পরীক্ষা দিতে না দিয়ে কলেজ থেকে বের করে দিবে, তাই সবাই খুব খুশি। আমি আরিয়ানকে সিট দিয়েছি, তবে দুটো শর্তে। তারপর মিতু দাঁড়িয়ে গেল। বাবা, এ কি বলছো? হ্যাঁ মা, ঠিকই বলছি। প্রথম শর্ত হলো সে একাই একটা রুমে পরীক্ষা দিবে, আর দ্বিতীয় হলো সে যদি আমার মেয়ে মিতুর চেয়ে বেশি নম্বর না উঠাতে পারে তাহলে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে, আর যদি পারে তাহলে প্রথম পুরস্কার আরিয়ানের হাতে দেওয়া হবে। আরিয়ান, তুমি কি রাজি? স্যার, আমি ফার্স্ট হতে চাই না, আমি শুধু পরীক্ষা দিতে চাই। না, তোমায় ফার্স্ট হতে হবে, নয়তো তোমার খাতা বাদ দেওয়া হবে। আমি রাজি স্যার। তারপর ক্লাস শেষ করে বাসায় আসতে লাগলাম। তখন মিতু পথ আটকালো। এই ছোট লোকের বাচ্চা, তোর তো সাহসের প্রশংসা করতে হচ্ছে। তুই তো আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়েছিস। এটা আমার মায়ের আশা, এটা আমার ছোটবেলার স্বপ্ন, এটা আমার লাইফ, এসবের সাথে যুক্ত, তাই চ্যালেঞ্জ আমি নিয়েছি। আরে, আমি তো না পড়েই ফার্স্ট হয়ে যাব। যার কাজ যেমন সে ফল তেমন পাবে। আমিও দেখবো তুই কেমনে ফার্স্ট হোস। আমি তো ইনশাল্লাহ ফার্স্ট হব, কারণ আমার মায়ের দোয়া আছে আমার সাথে। দেখাই যাক। তারপর বাসায় চলে আসলাম। আম্মু, বল। আম্মু আজ কলেজে। আমি জানি তুই পারবি। ওই অহংকারী মেয়ের অহংকার মাটির সাথে মিশিয়ে দিবি। হ্যাঁ আম্মু, দোয়া করো। আমার দোয়া তোর সাথে সব সময় থাকবে। চলো খেতে দাও তো। যা, হাত মুখ ধুয়ে গোসল করে আয়। ওকে। তারপর গোসল করে খেতে বসলাম। খাওয়া দাওয়া করে কাজে চলে গেলাম। কাজ শেষে সোজা বাসায় এলাম, কারণ সামনে পরীক্ষা, মন দিয়ে পড়তে হবে। বাসায় এসে হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। পরীক্ষার সময় কাছে আসলো। কাল থেকে পরীক্ষা, আর আজ আমি পড়তেছি। বাবা আরিয়ান, বলো আম্মু। একটু খেয়ে যা। পরে খাচ্ছি। আমার ঘুম পাচ্ছে, খেয়ে নে তো। তুমি এখানে রেখে দাও, আমি পরে খেয়ে নিব। খেয়ে নিবি কিন্তু। ঠিক আছে। তারপর আবার মন দিয়ে পড়তে লাগলাম। পড়ার চিন্তায় খাবার কথা ভুলে গেছি। পড়তে পড়তে রাত 2টা বেজে গেল। তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। মোবাইলেও বেশি চার্জ নাই, সেজন্য মোমবাতি খুঁজতে লাগলাম, কিন্তু একটাও পেলাম না। কালকে আমার পরীক্ষা, এখনো অনেক কিছু পড়তে বাকি আছে। এ সময় বাইরে গেলে হয়তো দোকান খোলা থাকবে। হ্যাঁ, রহিম চাচার দোকান সারা রাত খোলা থাকে। মোবাইলের আলো জ্বালিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটতেছি আর মনে মনে পড়াগুলো রিভাইজ করতেছি। এমন সময় পিছন থেকে আমার মাথায় সজোরে কে যেন আঘাত করলো। আঘাতটা বেশ জোরে ছিল, সেজন্য আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো। আমি মাথা ধরে বসে পড়লাম, আর চোখটাও কেমন যেন ঘোলা ঘোলা দেখাচ্ছে। আবার পেছন থেকে বাড়ি মারলো। এবার আমি মাটিতে পড়ে গেলাম।
আমি আবার কষ্ট করে দাঁড়ালাম আর বললাম, কে আপনারা, আর এভাবে আমায় মারছেন কেন? কেউ কোনো কথা বলল না। আবার মাথায় বাড়ি। তারপর আচ্ছা মতো ওরা আমায় কেলিয়ে চলে গেল। আমি অজ্ঞান হয়ে পড়ে রইলাম। গান ফেরার পর দেখি আমি হাসপাতালে। এ কি, আমার এখন অনেকগুলো পড়তে বাকি আছে, পড়তে হবে। আমি উঠতে চাইলাম কিন্তু মাথাটা ঝিমঝিম করছে। আরে কি করছিস? দোস্ত তুই এখানে, আর আমার এখানে কে আনলো? আমি অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, তখন দেখি রাস্তার পাশে কে যেন পড়ে আছে। আমি ভালো করে দেখলাম তো দেখলাম তুই। ও, তার মানে তুই আনছিস? কিন্তু তোকে মারলোটা কে? জানি না, তবে আমি যখন প্রায় অজ্ঞান হওয়া অবস্থা, তখন তারা ফোনে ম্যাডামের সাথে কথা বলছিল। তার মানে মেয়ে, তোর মেয়ে শত্রু? আরে ওটা অন্য কোনো কেস না, এটা কলেজের কেস। মানে হলো আমার মেয়ে শত্রু বলতে একটাই, আর সেটা হলো মিতু। কিন্তু ও তোকে কেন মারতে চাইবে? কালকে আমাদের পরীক্ষা, আর মিতুর সাথে আমার একটা চ্যালেঞ্জ আছে। সব বললাম। তার মানে মিতু চায় না যে তুই পরীক্ষা দিস? আর এই জন্য পরীক্ষার রাতে আক্রমণ করিয়েছে। এই মেয়ে আস্তে আস্তে বেড়েই চলেছে। বড় লোক হলে যা হয়। আজ থেকে তুই আমার সাথে থাকবি। পাগল নাকি? আম্মু একাই বাসাতে থাকতে পারে নাকি? তাহলে কি করতে চাচ্ছিস? কিচ্ছু না, কিন্তু আমার মাথায় প্রচুর ব্যথা করে। মাথায় বেশি আঘাত লেগেছে? রনি, আমার মাথা। আও আরিয়ান, তুই ঠিক আছিস তো? বন্ধু, আমার খুব কষ্ট হচ্ছে রে। ডাক্তার, ডাক্তার। সাথে সাথে ডাক্তার এসে আমায় ঘুমের ইনজেকশন দিল। তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালে চোখ খুলে দেখি আম্মু, রনি বসে আছে। আম্মু, বাবা কেমন আছিস? আরে আম্মু, আমি একদম ঠিক আছি। কাঁদছো কেন? তোর কিছু হলে আমি কেমনে থাকবো বাবা? আমার কিচ্ছু হবে না। দোস্ত থাক, আমার ডিউটির সময় হয়ে গেছে। আরে আজ তো আমার পরীক্ষা। ডাক্তার তোকে উঠতে বারণ করেছে। পরীক্ষা আমায় দিতেই হবে। কিন্তু তোর শরীর? বললাম তো আমার কিচ্ছু হয়নি। একটু খেয়ে যা। আম্মু সময় নাই, পরে খাবো। রনি, চল। আমায় একটু কলেজে পৌঁছে দিবি? চল। আম্মু আমি গেলাম, দোয়া করো। তারপর রনির সাথে বের হলাম। হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ। এই অবস্থায় পরীক্ষা দিতে যাচ্ছি। রনি শার্ট খুলে আমায় দিল। এটা পরে নে। ধন্যবাদ বন্ধু, বাই। সাবধানে যাস। ওকে। পরীক্ষার ঘন্টা বেজে গেল। আমি দৌড়ে হেড স্যারের কাছে গেলাম। আপনারা হয়তো ভাবছেন বোর্ড পরীক্ষা কলেজে কেন? আসলে আমাদের কলেজেই বোর্ড। তারপর সোজা স্যারের কাছে চলে গেলাম। মাই কামিং স্যার? হ্যাঁ আসো। আর তোমার মাথায় ব্যান্ডেজ কেন? স্যার ওসব পরে শুনেন, আগে পরীক্ষার ব্যবস্থা করেন। ওকে। ধন্যবাদ স্যার। তারপর স্যার আরো 3 জন স্যারকে ডাকলো, আর আমার সাথে একটা আলাদা রুমে পাঠালো। আমি খাতা পাওয়া মাত্র লেখা শুরু করলাম। যাক, প্রথম পরীক্ষা ভালো মতোই হয়েছে। পরীক্ষার সময় শেষ। আরিয়ান, এবার বলো কি হয়েছে? আসলে স্যার, একজন চায় না আমি পরীক্ষা দেই আর ফার্স্ট হই, সেজন্য এই অবস্থা। কে সেটা? শুধু নাম বলো। নিশ্চয়ই আমার মেয়ে মিতু। আরে স্যার না, আপনার মেয়ে তো খুব ভালো। তাহলে বলো। স্যার ছাড়েন না সব কথা। আচ্ছা ঠিক আছে। স্যার আমি গেলাম। আর একটা কথা, বলো। আমি পরীক্ষা দিছি এটা কাউকে বলবেন না প্লিজ। কিন্তু কেন? প্লিজ স্যার, এইটুকু করবেন প্লিজ। ওকে, নো প্রবলেম। স্যার কলেজে কি কেউ আছে? না, সবাই চলে গেছে। থাকেন স্যার, আমিও গেলাম। হুম। তারপর কলেজ থেকে বের হলাম, কিন্তু মাথাটা আবার কেমন যেন করতে লাগলো। মনে হচ্ছে মাটি ঢেউ ঢেউ হয়ে গেছে, সেজন্য হাঁটতে সমস্যা হচ্ছে। তাই একটা দোকানে বসে পড়লাম। তখনই রনি এসে হাজির। ওই, তুই একা একা কেন আসতে গেলি? আরে পেরে যেতাম। কতবার তুই জানা আছে, এবার আমার কলার ধর।
তারপর রনির গাড়িতে করে বাসায় চলে আসলাম। কেমন পরীক্ষা হলো বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো। হুম। আরিয়ান চলে এসেছিস বাবা? হ্যাঁ আম্মু বলো। চল খাবার খেয়ে নে। রনি চল। আরে তোরা খা, আমি খেয়ে আসলাম। রনি। ওকে ওকে চল। তারপর তিনজন মিলে খাবার খেলাম। খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়লাম। শরীরটা ভালো নেই, সেজন্য কাজে না যেয়ে ঘুমাতে গেলাম। আর এভাবে আমার পরীক্ষা শেষ হলো। কিন্তু কেউ জানে না যে আমি পরীক্ষা দিচ্ছি। শুধু মৃদুর বাবা আর বাকি 3টা স্যার আজকে পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। আম্মু আজকে রেজাল্ট দিবে। বাবা। দোয়া করো আম্মু। মায়ের দোয়া সন্তানের সব থেকে কাছে থাকে। আমি গেলাম। আম্মু আমার মাথা নেড়ে বলল, ভালো হয়ে যাস বাবা। ঠিক আছে। তারপর চলে গেলাম কলেজে। বাইরে থেকে দেখলাম কলেজে সবাই পৌঁছে গেছে, কিন্তু মিতু কোথায়? ভালো করে দেখলাম মিতু তার বন্ধুদের নিয়ে মজা করতেছে। সুন্দর করে সাজানো হয়েছে মঞ্চ, আর মঞ্চের সামনে টেবিলে চেয়ার দেয়া আছে। আমি যে সবার শেষে বসলাম আর স্যারের বক্তব্য শুনতে লাগলাম। হঠাৎ মিতুর কণ্ঠ পেলাম। কি রে ছোট লোক, টিসি নিতে আসছিস? হুম। বলেছিলাম না আমার সাথে চ্যালেঞ্জ ধরিস না, পারবি না। হুম। আজ থেকে এই কলেজে যেন তোকে আর না দেখি। হুম। যদি দেখতে পাই তাহলে তোকে খুন করব। জীবন দেওয়া নেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আর তাকে ছাড়া আর কাউকে ভয় পায় না। বাবা, এখন তোর মুখ দিয়ে ডায়লগ বের হচ্ছে? এটা ডায়লগ না, এটা সত্যি। তোর কিন্তু কি করবেন? মারবেন? অপমান করবেন? করেন। স্যার বক্তব্য দিচ্ছিল, এমন সময় আমি তো দাঁড়িয়ে বলল, স্যার, এই ছোট লোকটা আমায় খারাপ খারাপ কথা বলতেছে আর গায়েও হাত দিচ্ছে। এই যে মিস, এটা করে আমার না, আপনারও সম্মান নষ্ট হলো। দেখেন আমার হাত ধরে টানে। আরিয়ান বাবা, এদিকে এসো। তারপর স্যার বলল, মিতু, তুমি আরিয়ানকে অপমান করতে চাইছো তাই না? না, ও যা করছে তাই বলছি। ও একটা গুন্ডা, বদমাশ। তাহলে সত্যিটা নিজের চোখে আবার দেখো। এই কে আছো? ক্যামেরার ফটোসটা খুব সুন্দর করে দেখো। তারপর বড় পর্দায় ফুটেজটা খুব বড় করে দেখালো, আর সবাই দেখে তো অবাক। মিতু তো একবার তেলে বেগুনে জ্বলছে। দেখো এখানে কে অপমানিত হলো, তুমি নাকি আরিয়ান? মিতু, নিজেকে নিয়ে এত অহংকার করো না। মিতু শুধু বেগুনের মতো ফুলতাছে। তাহলে এবার আসল কথা আসা যাক। সবাই একদম নিশ্চুপ। কার কথা বলবে স্যার? কে হবে ফার্স্ট? সব থেকে বেশি নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে। সবাই তো হা করে তাকিয়ে আছে। কার কথা বলে? স্যার শুধু মিতুর দিকে তাকাচ্ছে। আমার হার্টবিট বেড়ে গেল। কি সবাই অবাক হলে? এখন আরো অবাক হবে, কারণ আমাদের কলেজের প্রথম হয়েছে আরিয়ান। আমার নামটা শোনা মাত্রই আমার গা শিউরে উঠল। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি মিতুর দিকে তাকিয়ে দেখি মিতু একদম লাল টমেটো হয়ে গেছে। আরিয়ান, তুমি আমাদের কাছে এসো। আমি উঠে যেতে লাগলাম, তখনই মিতু, এই ছোট লোকের বাচ্চা, কেমন করে করলি এটা? নিশ্চয়ই নকল করছিস। মুখ সামলে কথা বলবেন। কি? আমার মুখের উপর কথা বলিস? দাঁড়া। মিতু, কি হচ্ছে কি? বাবু তুমি চুপ করো। এই ছোট লোক, বল কি করে করছিস? মন দিয়ে পড়াশোনা করেছি, নাকি আপনার মতো কাউকে আহত করব নাকি? কি বললি তুই? কি বললি? আমি তোকে আহত করছি? আমি কখনো বলিনি যে আপনি আমায় আহত করেছেন। আমি শুধু বলেছি কাউকে আহত করে। তার মানে এটা পরিষ্কার আপনি আমায় আহত করেছেন। জি। ওই ছোট লোক, কি বলতে চাস তুই? হ্যাঁ, দেখেন, এখানে অনেক লোকজন আছে। আমি প্র্যাকটিক্যাল দেখাতে গেলে আপনারই মান যাবে, আমার না। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। কোনো বাড়াবাড়ি করিনি। মিতু, কি হচ্ছে? ওকে আসতে দাও। না, দিব না। ও কি করে করলো এসব? আবার এটা নয় তো যে ছোট লোকের বাচ্চাকে ফার্স্ট করানোর জন্য তুমি টাকা খেয়েছো? মিতু, তো এত বড় সাহস, তুই আমার
চোর মারিস? হ্যাঁ মারি। আরেকবার কোনো স্যারকে নিয়ে আজে বাজে কথা বলে আমি আবারও কি হাল করি। উনি আপনার বাবা হন, আর মেয়ে হয়ে বাবার সম্পর্কে এমন বাজে কথা বলতে লজ্জা করে না? তোর সাহস কি করে হয় আমাদের ফ্যামিলির মধ্যে নাক গলানোর? ওহ সরি, আপনি তো আবার না থাক। শুধু বসে বসে কি দেখছো? এই ছোট লোককে আচ্ছা মতন শিক্ষা দাও। আপনার এই লোভী সজীব আমার আর কিছু করতে পারবে না। আপনার এই লোভী সজীব আমার আর কিছু করতে পারবে না। মিতু, এবার কিন্তু বেশি হচ্ছে। এই ছোট লোকের বাচ্চা, আজকের অপমানের প্রতিশোধ আমি নিবই। তোকে আমার গোলাম বানিয়ে ছাড়বো। তারপর চোখ রাঙিয়ে চলে গেল। আমি স্যারের কাছে গেলাম। মার মেয়ের কথায় রাগ করো না। আরে স্যার কি বলছেন? সোজা হয়ে দাঁড়াও আর তোমার উপহার নাও। তারপর সবাই মিলে হাতে ছোট্ট একটা উপহার দিল। দেখতে যতই ছোট হোক না কেন আমার কাছে অনেক বড়। তোমার জন্য দোয়া রইল বাবা, এগিয়ে যাও। ধন্যবাদ স্যার। তারপর আমি প্রাইজ নিয়ে দৌড় দিয়ে বাসার দিকে গেলাম। আজকে আমার আনন্দে বুকটা ভরে গেল। আজ আমি আমার মায়ের স্বপ্নের একাংশ পূরণ করতে পারলাম। মনের খুশিতে গাড়িও লাগলো না, দৌড়ে বাসায় চলে আসলাম। আর খুশি মুখ নিয়ে দরজার সামনে এসে আমার মন ভরা দুঃখ পেলাম। দরজায় তালা লাগানো। আমার আম্মু তো কোনোদিন কোথাও যায় না, তাহলে আজ কোথায় গেল? কোনো বিপদ হয়নি তো? ছি ছি, কি ভাবছি আমি এসব? আম্মুর আবার কিসের বিপদ হবে? তারপর আমি পাশের বাসায় গেলাম, কিন্তু সেখানেও তালা ঝুলতেছে। তারপর বাসায় গেলাম। আন্টি আন্টি, কে? আমি আরিয়ান। ও আরিয়ান, বাবা কি খবর? আমার আম্মুকে কি দেখছেন? তোমার আম্মু তো নাই। কোথায় গেছে বলতে পারবেন? তোমার মা তো অ্যাক্সিডেন্ট করেছে, তাই সবাই ওরে নিয়ে হাসপাতালে গেছে। কি? কথাটা শোনা মাত্রই আমার মাথার উপর যেন আকাশটা ভেঙে পড়লো। কি বলছেন? হ্যাঁ বাবা, তুমি তাড়াতাড়ি সরকারি হাসপাতালে চলে যাও। আমি আর দেরি করলাম না, সোজা দৌড় দিলাম হাসপাতালে। আমার পৃথিবী যেন অন্ধকার হয়ে আসছে। আমার আম্মুই আমার পৃথিবী। আম্মুকে ছাড়া আমি কেমনে বাঁচবো? এসব ভাবছি আর দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়লাম। মাথায় একটু আঘাত পেলাম। চোখ খুলে দেখি এটা রনি। আরিয়ান, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছি। এমন পাগলের মতো কোথায় যাস? আমার সব শেষ রে বন্ধু। আমার আর কেউ রইল না। রনিকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে বলবি তো? আমার আম্মু। কি হয়েছে আন্টির? তাড়াতাড়ি হাসপাতালে চল। গাড়িতে ওঠ। তারপর আমি রনির গাড়িতে করে হাসপাতালে আসলাম। হাসপাতালে এসে দৌড় দিলাম। ভিতরে যেয়ে দেখলাম আমার চাচা চাচি দাঁড়িয়ে আছে। আম্মু কই চাচা? তোর মাকে ভিতরে নিয়ে গেছে। কেমন আছে? সেটা ডাক্তার এলে বলতে পারবে। আমার মাথা ঘুরতে লাগলো। আরিয়ান, নিজেকে সামলা ভাই, কিচ্ছু হবে না। আন্টি আবার ঠিক হয়ে যাবে। আমার চোখে আর পানি আটকে রইল না। 7 বছর বয়সে যখন আব্বু মারা যায়, তখন থেকে বাবা মায়ের আদর স্নেহ দিয়েই বড় করেছেন। আমার মাকে আমি খুব ভালোবাসি। তখনই ডাক্তার বের হলো। ডাক্তার আঙ্কেল, আমার আম্মু কেমন আছেন? তোমার মায়ের অবস্থা খুবই খারাপ, অপারেশন না করলে বাঁচানো যাবে না। না প্লিজ ডাক্তার, যে করে হোক আমার আম্মুকে বাঁচান। অপারেশনের জন্য 3 লক্ষ টাকা লাগবে। 3 লক্ষ টাকা? হ্যাঁ, হাতে বেশি সময় নেই, আর মাত্র 2 ঘন্টা বাকি। এর মধ্যে যদি আপনার টাকা জমা দিতে না পারেন, তাহলে আমরা রোগীকে বাঁচাতে পারবো না। নয়তো না, আমার আম্মুর আমি কিছু হতে দেব না। তাহলে তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন। আমি টাকা আনবো। আমার কাছেও তো এত টাকা নেই, আর আমি 2 মাসের অগ্রিম বেতন নিয়ে ফেলেছি। এখন টাকা চাইলে আর দিবে না। আমার বাড়ি বেচলেও এত টাকা পাবো না। আমি যেখানে কাজ করি সেখানে চলে গেলাম। স্যার। কিরে, আজ এত তাড়াতাড়ি যে? স্যার, আমার কিছু টাকা লাগবে। ও এই কথা, কাজে 500 টাকা দেবো নে। স্যার, এটা দিয়ে আমার হবে না, আমার 3 লক্ষ টাকা লাগবে। পাগল নাকি রে? আমি এত টাকা কই পাবো? তা এত টাকা দিয়ে কি করবি তুই? মদ খাবি নাকি? না স্যার, আমার মা হাসপাতালে,
অপারেশন না করলে বাঁচানো যাবে না, আর অপারেশন করতে গেলে 3 লক্ষ টাকা লাগবে। প্লিজ স্যার, আমার মাকে বাঁচান। কি আমি এত টাকা কই পামু? তুই জানিস তো এই দোকানের উপর দিয়ে আমার সব চলে। প্লিজ স্যার, আমি আপনার শোধ করে দিব। বোঝার চেষ্টা কর। কি আর করার, খালি হাতে ফিরে গেলাম। এভাবে আরো কয়েক জায়গায় গেলাম, কিন্তু কাজ হলো না। তবুও হাল ছাড়লাম না। 1 ঘন্টা পার হলো, একটা টাকাও জোগাড় করতে পারলাম না। ওইদিকে রনি ও তার বন্ধু স্যারদের কাছে ফোন করলো, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। আমি মন খারাপ করে ফিরে যাচ্ছি, এমন সময় মিতু ডাকলো। আয় ছোট লোক, শোন। হ্যাঁ বলুন। তুই একটু সুযোগ পেয়ে আমায় ওভাবে অপমান করলি। প্লিজ এসব এখন বাদ দেন, মন আমার ভালো নেই। কেন রে ছোট লোক? আমার আম্মু হাসপাতালে। ও, আপনারা তো অনেক বড় লোক, অনেক টাকা আছে, শুধু 2 লক্ষ টাকা দিয়ে আমার আম্মুকে বাঁচান প্লিজ। ও, তুই ভাবলি কি করে যে আমি তোকে টাকা দিব? প্লিজ আপনার পা ধরছি, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। সত্যি তো? হুম। আমি তোকে 2 লক্ষ টাকা দিব, তার বদলে তুই আমার গোলাম হয়ে থাকবি 1 বছর। পারবো না। তখন রনি ফোন আসলো। বল। তুই কোথায়? টাকার ব্যবস্থা করতেছি। কিছু পেলি? না রে। দোস্ত জলদি কর, মাত্র 30 মিনিট বাকি। বলিস কি? হ্যাঁ ভাই, আর 20 মিনিট পার হলে আর ডাক্তার অপারেশন করবে না। তুই দ্বারা আমি দেখছি। ফোন কাটলাম, দেখি মিতু চলে যাচ্ছে। এই যে শুনেন। বল। আমি রাজি, তবে প্লিজ 10 মিনিটের মধ্যে টাকা পৌঁছে দেন। পৌঁছে যাবে। কোন হাসপাতালে আছে? সরকারি। ওকে, আমি বিকাশে দিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি। হয়ে গেছে। একটু পর রনি ফোন করলো। বন্ধু, টাকা নাকি জমা হয়েছে, তুই করলি? হ্যাঁ, আম্মুর খেয়াল রাখিস। তুই কোথায়? আমি 1 বছরের জন্য বিক্রি হয়ে গেছি। মানে? পরে বলবো। ওকে। তারপর ফোন কেটে দিয়ে মিতুর হাতে ধরে বললাম, ধন্যবাদ মিতু। ছোট লোক, তোর সাহস কত আমার শরীরে হাত দিস? সরি মিতু। আমার নাম ধরে ডাকিস, আমায় ম্যাডাম বলবি। ঠিক আছে ম্যাডাম। এবার চল আমার সাথে। কোথায়? ম্যাডামকে জিজ্ঞেস করার সাহস কি করে হয়? সরি ম্যাডাম। চল গাড়ি ড্রাইভ করে আমায় শপিং মলে নিয়ে চল। ওকে ম্যাডাম। তারপর গাড়ি চালিয়ে মিতুকে শপিং মলে নিয়ে আসলাম। মিতু নেমে যেতে লাগলো, আর আমি বসেই রইলাম। কি রে ছোট লোক, দামি গাড়িতে চড়ে কি নামতে মন চায় না? ওকে ম্যাডাম। তারপর আমি মিতুর পেছন পেছনে ভিতরে গেলাম। বিশাল মল। মিতু একটা শার্টের দোকানে নিয়ে গেল, আর একটা শার্ট নিল। হাই, এদিকে আয়। জি বলেন ম্যাডাম। কাল থেকে এটা পরে তুই আসবি। আমি শার্টটা বের করে দেখি ড্রাইভার ড্রেস। তারপর সেখান থেকে মিতুকে নিয়ে তার বাসায় গেলাম। ম্যাডাম, আপনার বাসা আমি চিনি না। সোজা চল। ওকে। তারপর চলে এলাম। বাড়িটা বেশ বড়, অনেক সুন্দর। আমি গাড়ি থেকে নেমে মিতুকে নামিয়ে দিলাম। এখানে দাঁড়িয়ে থাকবি, কোথাও যাবি না। ওকে ম্যাডাম। তারপর মিতু ভিতরে চলে গেল, আর আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ আম্মুর কথা মনে হলো, তাই আমি রনির কাছে ফোন দিলাম। দোস্ত তুই কোথায়? তোকে বললাম না আমি 1 বছরের জন্য বিক্রি হয়ে গেছি। আন্টির জ্ঞান ফিরেছে। কেমন আছে আম্মু? ভালো, কিন্তু তোকে দেখতে চাচ্ছে। আমি যাব, কিন্তু দেরি হবে। তাড়াতাড়ি চলে আসিস। ওকে। তখনই মিতু এসে, এখানে কি তোকে ফোনে আলাপ করার জন্য ডাকা হয়েছে? সরি ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, চল। কোথায় যাবেন ম্যাডাম? যেখানে আমার মন চায়। আজব ক্যারেক্টার। আমি তো নিয়ে যাব, তাহলে আমায় তো বলতে হবে। কি মায়াগো পাল্লায় পড়ছি যে সারাদিন মিতুকে নিয়ে ঘুরে বাসায় ফিরলাম। আম্মু তো হাসপাতালে আছে, সেজন্য হাসপাতালে গেলাম। আম্মু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো। কোথায় গেছিলি? কাজে গিয়েছিলাম। আমার থেকে তোর কাজ বেশি ইম্পর্টেন্ট? আরে আম্মু কি বলছো এসব?
তুই আমার ছেলে হয়েও আমি অসুস্থ হওয়ার একটু সময় আমার কাছে বললি না। আর রনি আমার ছেলে না হয়েও সব সময় আমার পাশে আছে। আর আম্মু আসলে হয়েছে, থাম, যা তুই কাজ কর গিয়ে। আন্টি, ও আজ না গেলে আপনার অপারেশন হতো না। আরিয়ান, একটু বাইরে আয় তো। বাইরে আসলাম, বলো। সত্যি করে বল, এত টাকা কই পেলি? কি হলো বল, কোনো অন্যায় করছিস নাকি? রনি, তোর কি আমার উপর একটু বিশ্বাস নেই? আছে রে, অনেক আছে। তাহলে এমন কথা কেন বলছিস? তো বল। আচ্ছা ঠিক আছে, সব বললাম। কি বলছিস? হ্যাঁ, এছাড়া আমার আর কোনো পথ ছিল না। রনি আমার জড়িয়ে ধরলো। সরি দোস্ত, আমি তোকে কি ভেবেছিলাম। এটা জেনে রাখিস, তোর বন্ধু কোনোদিনও অন্যায় করেনি, আর কোনোদিনও করবেও না। তোর জন্য সুখবর আছে। কি সেটা? আর্মির সার্কুলার ছাড়ছে। সত্যি? সত্যি। কদিন ছাড়লো? কালকে ছাড়ছে। আমি তখনই ফোন বেজে উঠলো। হ্যালো। আয় ছোট লোকের বাচ্চা। ওকে ম্যাডাম। কি বললো তোর ম্যাডাম? কালকে অফিসে যেতে হবে। ও, আমার ফর্ম পূরণ করা হলো না। তুই থাকবি না তো কি হয়েছে, আমি তো আছি। ধন্যবাদ রে। অনেক রাত হলো, শুয়ে পড়, আমাকে একটু অফিসে যেতে হবে। ওকে। তারপর আমি আম্মুর বেডের নিচে মাথা দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে নার্সের ডাকে ঘুম ছুটলো। উঠে ফ্রেশ হয়ে বাজার থেকে কিছু এনে আম্মুকে খাওয়ালাম। আম্মু, তুমি থাকো, আমায় কাজে যেতে হবে। কি কাজ বাবা? ড্রাইভার। দেখে শুনে গাড়ি চালাবি। ঠিক আছে আম্মু। তারপর আমি মিতুর দেওয়া ড্রেস পরে চলে গেলাম। আয় ছোট লোকের বাচ্চা, এত দেরি হয় কেন? সরি ম্যাডাম, আর হবে না। চল। আমি মিতুর পিছনে পিছনে যেতে লাগলাম। মিতুর বাসার সামনের দরজায় গিয়ে, তোকে ভেতরে কে আসতে বলেছে? সরি ম্যাডাম। ড্রাইভারের মতো থাকবি। ওকে ম্যাডাম। তারপর মিতু ভিতরে গিয়ে তৈরি হয়ে আসলো। সোজা অফিসে চল। তারপর অফিসে চলে গেলাম। মিতু ভিতরে গেল। আমি গাড়ি পার্কিং করে গাড়ির উপর বসে থেকে গল্প লিখতেছি। তখন দেখলাম সজীব আসলো। আমার একটু খটকা লাগলো, সজীব মিতুর অফিসে কেন? হয়তোবা মিতুর সাথে দেখা করতে আসছে। এটা ভেবে মাথা ঘামালাম না, আবার গল্প লিখতে লাগলাম। অনেকক্ষণ পর মিতুর সাথে তার বাবা মানে আমার স্যার আসলো। আরে আরিয়ান, তুমি? জি স্যার। বাপি খুব অবাক হলে, তাই না? হ্যাঁ। আমি সেদিন বলেছিলাম এই ছোট লোককে আমি আমার গোলাম বানাবো, আর আমি আজ একে আমার ড্রাইভার বানিয়েছি। মিতু, এতটা অহংকার ভালো না। আরে স্যার, চলেন তো। হ্যাঁ চলো। তারপর মিতু আর স্যার গাড়িতে বসলো। আমি ড্রাইভ করতে লাগলাম। অর্ধেক রাস্তা আসার পর স্যারের ফোন বাজতে লাগলো। হ্যালো, কে? ও পাশে কথা শোনা যায় না। কি? ও পাশে কথা শোনা যায় না। কে আপনি, আর কি চান? ও পাশে কথা শোনা যায় না। হ্যালো হ্যালো। বাপি কার ফোন ছিল? জানি না, অন্য নম্বর। কি বলছিল? আমাদের আজকে গোপন মিটিং এর বিষয়ে সব জানতে পারছে, আর বলল ও নাকি আমাদের ফকির করে ছাড়বে। নিশ্চয়ই এটা এই ছোট লোকের কাজ। মিতু, কি বলছো? এ কেন করবে? এদের মতো ফকিরের টাকার জন্য সবকিছু করতে পারে। দেখুন ম্যাডাম, আপনি অযথাই আমার উপর সন্দেহ করছেন। চুপ কর ছোট লোক। মিতু, যদি এ করেও থাকে তাহলে সে তো আর ভিতরে যায়নি, সে তো বাইরে ছিল। তাহলে আমার মিটিং এর কথা জানলো কি করে? বাপি, তুমি এই ছোট লোকের সাপোর্ট কেন করো? দেখো মা, সবাই মানুষ, বড় লোক বা গরিব কোনো পার্থক্য হয় না। তুমি সব সময় এই ছোট লোকের সাপোর্ট করো। একদিন ঠিকই বুঝবি তুই কত বড় জিনিসকে অবহেলা করছিস। তুমি কি বলতে চাচ্ছ, আমি অবুঝ? না, সেটা না। ম্যাডাম, আমি বাসায় এসে গেছি। মিতু মা, তুই বাসায় যা, আমার কিছু কাজ আছে, আমি আসছি। ওকে বাপি। মিতু চলে গেল। স্যার কোথায় যাবেন? সোজা সামনে চলো। ওদিকে তো জঙ্গল। হ্যাঁ চলো বলছি। ওকে।
তারপর আমি স্যারকে নিয়ে গন্তব্যে পৌঁছালাম। শোনো, অনেকদিন আগে থেকে আমাদের কোম্পানির উপর কারো নজর পড়ছে। ও, আমাদের কোম্পানি নাম্বার 1-এ আছে, তাই সকলের নজর। কিন্তু কোম্পানির জন্য আমার চিন্তা নেই। চিন্তা হলো আমার মা মরা মেয়েকে নিয়ে। কেন? কারণ তারা দুটার উপরেই নজর। হঠাৎ পাতা নাড়ার আওয়াজ পেলাম। আমি ভালো করে খেয়াল করলাম, হ্যাঁ, আবার আওয়াজ পেলাম। আরিয়ান, কি হলো? চুপ করেন স্যার, গাড়িতে গিয়ে বসেন। কিন্তু কেন? স্যার, এখানে বিপদ, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসেন। ওকে। তখনই চারপাশ থেকে অনেক লোক বের হলো, সবার মুখে মুখোশ আর হাতে হাতিয়ার। আমি লড়াই করতে গেলে স্যারের ক্ষতি হতে পারে, সেজন্য গাড়িতে বসেই দিলাম টান। আমার পিছনে পেছনে ওরাও 4টা গাড়ি নিয়ে এলো। টানের উপর টান, না, এভাবে এদের পিছু ছাড়ানো যাবে না। আমি পকেট থেকে মোবাইল বের করে রনের কাছে ফোন দিলাম, লাউড স্পিকার দিয়ে সিটে রেখে দিলাম। হ্যাঁ দোস্ত, বল। কই আসিস? 4 মাথার মোড়ে। তুই জঙ্গলের রাস্তা ধরে চলে আয়। কিন্তু কেন? আমি বিপদে পড়ছি, তাড়াতাড়ি আয়। ওকে। ফোন কেটে দিলাম। কে এটা? আমার বন্ধু। এ সময় তোমার বন্ধু কি করবে? আমার বন্ধু পুলিশ অফিসার। ওহ। আসতেই পিছনের গুন্ডারা এগিয়ে আসতে লাগলো, আর সামনে আমার পেয়ারা বন্ধু হাজির। আমি গাড়ি ব্রেক করলাম। কি হয়েছে? ওরা আমাদের আক্রমণ করছে। পুলিশকে দেখে ওরা গাড়ির পিছনে ঘুরে নিল আর চলেও গেল। ধন্যবাদ বন্ধু। ওরা কারা? আর তোর উপর কেন আক্রমণ করছে? আমার উপর না, স্যারের উপর আক্রমণ করছে। কিন্তু ওরা কারা? স্যারের দুশ্মন। ওহ, আচ্ছা থাক, আমি স্যারকে বাসায় নিয়ে যাই। ওকে, যা। তারপর আমি স্যারকে নিয়ে মৃত্যুর বাসায় চলে আসলাম। আরিয়ান, তুমি আমার সাথে উপরে আসো। না স্যার, ম্যাডাম দেখলে বকবে। আরিয়ান, তুমি আমার সাথে উপরে আসো। ওকে স্যার। আমি ভিতরে চলে গেলাম, তখনই রাক্ষসীটা হাজির। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস আমার বাসার ভেতরে ঢুকিস? আসলে ম্যাডাম, সামান্য একটা ড্রাইভার হয়ে তুই বাসার ভেতরে চলে এলি? মিতু, ওকে আমি আসতে বলছি। কেন বাপি, এসব ফকির ঘরের ছেলেদের কেন এখানে আসতে বললে? যদি কোনো ভাইরাস পার হয়ে যায় তাহলে? চুপ করো, আমার কাজের জন্য ওকে ডেকেছি। কিন্তু বাপি, যেখানে যাচ্ছ যাও। ওকে ছোট লোক, তোকে পরে দেখে নেব। আরিয়ান, চলে এসো, কাম ফাস্ট। তারপর স্যার আমায় নিয়ে ছাদে গেল। স্যার, আমায় এখানে কেন আনলেন? তুমি আমার দজ্জাল মেয়ের ড্রাইভার কেমনে হলে? আমার আম্মু। হয়ে যখন গেছো তখন কি আর করার। আচ্ছা স্যার, ওরা কারা? আপনার কেন মারতে চায়? ওরা কারা সেটা আমিও জানি না। মানে? হ্যাঁ, আগে শুধু ধমকি দিত, আর এখন ধমকির সাথে সাথে আক্রমণ। তার মানে আজই প্রথম আক্রমণ? কিন্তু একটা কথা বুঝতে পারতেছি না। কি কথা স্যার? অন্য গুন্ডারা আমায় হুমকি দিত, সাথে আমার মেয়েকে নেওয়ার কথাও বলতো, কিন্তু এ তো আলাদা। অন্য গুন্ডা মানে? আপনাদের আরো আক্রমণ হয়েছে? হ্যাঁ, এর আগে একজন মৃত্যুকে মারার হুমকি দিত। আমি যদি 3 লক্ষ টাকা ওকে না দেই তাহলে ও আমার মেয়েকে মেরে দিবে। আমার কাছে মেয়ের থেকে বড় কিছু না, সেজন্য টাকা দিয়ে তাকে বিদায় করছি। তার মানে এখনকার ব্যাকমেলার আপনার মেয়েকে পটিয়ে? আমার সন্দেহ হলো এটা সজীব না তো? কি হলো, কি ভাবছো? কিছু না স্যার, আপনি চুপ করে থাকবেন, কথা বলবেন না। কিন্তু কেন? এখনই বুঝতে পারবেন। আমি সজীবের কাছে ফোন দিলাম। হ্যালো। কিরে ছোট লোকের বাচ্চা, কেমন আছেন আপনি? কি ব্যাপার বলতো? আমি আপনি তো একই, মানে একজনের কাছ থেকেই তো প্রতিশোধ নিতে চাই। এই ছোট লোকের বাচ্চা, কি বলবি সোজা সাপটা বল। আরে বস, আপনি যার সাথে সম্পত্তি হাতানোর জন্য অভিনয় করছেন তার সাথে আমারও শত্রুতা। তো কি বলতে চাস? আমরা দুজন এক হয়ে যদি তাকে শেষ করে দেই? আমার কারোর প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট। আরে বস, আপনি একা কি করবেন? আজকেই ওকে উপরে পাঠিয়ে দেব, আর ওর বাবার কাছে অভিনয় করে জামাই হব। হা হা হা।
কি বলছেন বস? একদম ঝাক্কাস আইডিয়া। কিন্তু বস, এখানে সে মানে আমাদের শত্রু কোথায়? 4 রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ওর ছাদের উপর থেকে আমার লোক তাকে টার্গেট করে আছে। কিন্তু বস, আজই কেন মারবেন? কারণ আজ না মারলে আরো 3 মাস অপেক্ষা করতে হবে। কেন বস? কারণ 3 মাসের জন্য আমি দিল্লি যাচ্ছি। ও হুম আচ্ছা, বাই বস। হুম ফোন কাটলাম। আরিয়ান, তুমি কার সাথে কথা বললে আর কাকে মারার প্ল্যান করছো? সব পরে বলবো স্যার, তেমন কিছু না। তবে কি তুমি ছদ্মবেশী গুন্ডা? এতদিন আমি জানতাম তুমি খুব ভালো ছেলে, কিন্তু তুমি যে মানুষ খুন করতে পারো সেটা আজ জানলাম। স্যার, আপনি আমায় ভুল বুঝতেছেন। এতদিন ভুল বুঝে এসেছি। স্যার, আপনার মেয়ের কাছে যেতে হবে এক্ষুনি। বাই। আমি দিলাম রুল। মিতুর বাসা থেকে 4 রাস্তার মোড়। মিতুর বাসা থেকে 4 রাস্তার মোড় বেশি দৌড়ে না। দৌড় গিয়ে দেখি সজীবের কথা একদম ঠিক। মিতু একা দাঁড়িয়ে আছে, আর আমি ছাদের দিকে তাকিয়ে দেখি একজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আর টার্গেট করতেছে মিতুর উপর। আমি ভেবেছিলাম হয়তো একজন, কিন্তু এখানে প্রতিটা ছাদে এক একজন করে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে মিতুর হাত ধরে সোজা দৌড় দিলাম। তখনই ঠস করে গুলির শব্দ হলো। তার মানে একজন মারলো। একটু দেরি করলেই মিতু আর শেষ হয়ে যেত। আমি মিতুকে নিয়ে অনেক দূরে এসে পড়লাম। মিতু হাত ছিটকান মেরে বলল, আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। ছোট লোক, ফকিরের ছেলে, লুচ্চা, তোর কত বড় সাহস আমার হাত ধরিস? সরি ম্যাডাম। রাখ তোর সরি, তোকে তো আমি আজ। মিতু অনেকটা রেগে গেছে। আসলে ম্যাডাম, মেয়েদের দেখলে কি থাকতে পারিস না, তাই এমন আচরণ করিস? রাস্তার ছেলে কোথাকার। না ম্যাডাম, আসলে হয়েছে কি। চুপ, তোদের মতো রাস্তার ছেলেকে আমার ভালো করে চেনা আছে। সুন্দরী মেয়ে দেখে থামতে পারে না। ডিসগাস্টিং। মিতুর এমন চেঁচামেচি শুনে পাশে থাকা পুলিশ এসে গেল। এক্সকিউজ মি ম্যাডাম, কোনো সমস্যা? হ্যাঁ, অনেক সমস্যা। এই ছোট লোকের বাচ্চা আমায় কিডন্যাপ করেছে। আর কি বলছেন আপনি? আপনি কে কে চিনেন? না, চিনি না। কিরে, মেয়েদের দেখলে কি তোদের মধ্যে ঝাঁকুনি ওঠে? আর কি করছেন? আমি ওনার ড্রাইভার। কি বলছে ম্যাডাম? ওসব মিথ্যা। আপনি ওকে এমন শাস্তি দিবেন যাতে ভবিষ্যতে এমন কাজ আর না করে। ম্যাডাম প্লিজ এমনটা করবেন না। আপনি আমায় অন্য শাস্তি দেন, কিন্তু প্লিজ আমার নামে ক্রিমিনাল খাতায় তুলবেন না, প্লিজ। যা, এখন বুঝ ঠেলা। তারপর পুলিশ আমায় নিয়ে চলে গেল আর আমার নামে নারী ধর্ষণ মামলা দিল। আমি পুলিশের অনেক হাত পা ধরলাম, কিন্তু শুনলো না। আমার এতদিনের স্বপ্ন এক নিমিষে শেষ হয়ে গেল। কারণ ক্রিমিনালের খাতায় নাম থাকলে সে কোনোদিন আর্মি হতে পারবে না। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। জেলের ভিতরে থাকা একজন লোক এসে বলল, কি ভাই, আপনি এসেই দেখছি কান্না করতেছেন, কি হয়েছে আপনার? কিছু না। কিছু হয়নি তো এখানে কেন? আমি একজন ধর্ষক। কি? আপনার দেখে তো মনে হচ্ছে না। কি হয়েছে বলেন তো? প্রেমিকার সাথে ডেটিং এ যে ধরা পড়েছেন? না, একজনের উপকার করছি। মানে? সব বললাম। ভাইরে, আজকের দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নাই। আমার এতদিনের স্বপ্ন ভেঙে গেল। আম্মুর ইচ্ছে পূরণ করতে পারলাম না। হুঁ ভাই, দুঃখ কইরো না। দারোয়ান স্যার, একটু ফোন করা যাবে? পাশে থাকা দারোয়ানকে বললাম। এই নাও ফোন। ধন্যবাদ স্যার। ফোন দিয়ে আমি রনির কাছে ফোন দিলাম। হ্যালো, কে বলছেন? রনি, আমি আরিয়ান। হ্যাঁ, তুই কোথায়? বন্ধু, আমার স্বপ্ন শেষ, আমার এতদিনের পরিশ্রম শেষ। কি বলছিস? কি হয়েছে তোর? আর কান্না করছিস কেন? দোস্ত, নারী ধর্ষণের মামলায় আমি আসামি। কি? হ্যাঁ বন্ধু, আম্মুকে বলিস। আম্মুর ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না। তুই এটা কি বলিস? আমার বিশ্বাসই হয় না। কি হয়েছে বলতো? আচ্ছা, তুই কোন থানায় আছিস বল? থানার নাম বললাম, আর একটু পরে রনি এসে গেল। অফিসার, অফিসার। স্যার, আপনি? হ্যাঁ, তুমি কাকে অ্যারেস্ট করছো জানো?
স্যার ও একজন ধর্ষক। প্রমাণ কি? স্যার প্রমাণ তো নেই। প্রমাণ ছাড়া একজনের নামে এত বড় কেস কি করে দাও? একটা মেয়ে বলছিল ওকে নাকি এ কিডন্যাপ করেছিল আর ধর্ষণ করার চেষ্টাও করেছে। হাবিলদার, ইয়েস স্যার। তোমাদের স্যারের নামে কমপ্লেন লেখো, ও একজনকে খুন করেছে। কি বলছেন স্যার? আমি কখন খুন করলাম? কেন, আমি তো বলছি। আর এই জন্য আপনাকেও জেল খাটতে হবে। কেন? বিনা সাক্ষী প্রমাণে একজন মেয়ের কথায় তুমি আরিয়ানকে যেমন করে অ্যারেস্ট করছো, ঠিক তেমনি বিনা সাক্ষী প্রমাণে আমার কথা এখন তোমাকেও অ্যারেস্ট করা হবে। সরি স্যার। আপনি একজন পুলিশ হয়েও এই ভুলটা করতে পারলেন। আপনি জানেন না সাক্ষী প্রমাণ ছাড়া কাউকে কোনো কেস দিতে নেই। সরি স্যার, ভুল হয়ে গেছে। এই কে আছিস? ওকে ছেড়ে দে। আপনার এই ভুলের জন্য ওর জীবনটা নষ্ট হয়ে গেল। জানেন উনি কে? না স্যার। উনি হলেন হবু আর্মি। আচ্ছা, আপনাদের এখান থেকে কি ক্রিমিনালের লিস্ট আর্মিতে জমা দেওয়া হয়ে গেছে? জি স্যার, একটু আগেই দিলাম। তাতে কি আরিয়ানের নাম আছে? হ্যাঁ আছে। সরি দোস্ত, আমি আর কিছু করতে পারলাম না। তোর নাম এখন হেড অফিস পর্যন্ত পৌঁছে গেছে। আমার বুকটা ফেটে যাচ্ছে। চল বাসায় চল। তারপর রনির গাড়িতে করে বাসার দিকে রওনা হলাম। জানিস আজ আমি কতটা কষ্ট পাবে? আমার খুব ইচ্ছে ছিল আমি খুব বড় আর্মি হব। যা হওয়া তা তো হয়ে গেছে। তুই আর্মি হতে পারিসনি তো কি হয়েছে, পুলিশ হবি। তোকে কালকে থেকে জয়েন করিয়ে দিব। না রে, আর্মি যখন হতে পারলাম না তখন আর পুলিশ হয়ে লাভ কি? আরে না, সমস্যা কি? না, তখনই সামনে দেখলাম রিয়া। আরে রিয়া, এই রনি থাম। আরে আরিয়ান, তুমি? ওই রিয়া, কই যাচ্ছ? এই তো বাসায়। উঠে বসো। রনি চল। এটা কে গো? এটা আমার জানের জান বন্ধু রনি, এখনো সিঙ্গেল। তাই? তা কেমন আছো? এই আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকাল তো কোনো খবরই নাও না। একটু বিজি। আরিয়ান, তোমার কি হয়েছে বলো তো? তোমার মন খারাপ কেন? ওর স্বপ্ন শেষ হয়ে গেছে। মানে? একজনের উপকার করেছিলাম আর তার বদলে এটা পেলাম। কি হয়েছে খুলে বলবা? শোনো, আমার আম্মুর অ্যাক্সিডেন্ট হয় আর তার জন্য 3 লক্ষ টাকার প্রয়োজন হয়। আর তারপর? কি বলছো তুমি এসব? হ্যাঁ, কারো ভালো করলে যে এমন হয় এটা আজ বুঝলাম। তো তুমি ওই ডাইনিকে বাঁচালে কেন? বাঁচানোর কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু ওর বাবার জন্য। আর বলতে হবে না, বুঝে গেছি। আমার কি হবে এখন? আমার বেঁচে থাকার আশাটাই মরে গেছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আল্লাহর উপর ভরসা রাখো। তারপর রিয়াকে বাসায় রেখে আমরা আমাদের বাসায় চলে গেলাম। বাসায় যেয়ে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে আম্মুর জন্য খাবার নিয়ে চলে আসলাম হাসপাতালে। আম্মু। বাবা আরিয়ান, তুই আইছিস? হ্যাঁ আম্মু। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? এই তো ভালো। তুই কি করছিস? তোকে তো আর দেখছি না। আমি ড্রাইভারের চাকরি পেয়েছি। ও, পড়ালেখা কেমন হচ্ছে বাবা? ভালো। আরিয়ান ডাক্তার ডেকে পাঠিয়েছে। আম্মু তুমি থাকো, আমি ডাক্তারের কাছে গেলাম। আচ্ছা যা। তারপর আমি আর রনি ডাক্তার আঙ্কেলের কেবিনে আসলাম। এসো আরিয়ান, এসো ইন্সপেক্টর। কি হয়েছে আঙ্কেল? বসো বলছি। বলেন। আসলে তোমার মায়ের হার্ট কমজোর হয়ে গেছে, সেজন্য তাকে খুব সাবধানে রাখবে। কোনো প্রকার আতঙ্ক তাকে লাগতে দেবে না বা বেশি উত্তেজিত করা যাবে না, এতে রোগীর প্রাণ হারানোর সম্ভাবনা আছে। কি বলছেন আঙ্কেল? হ্যাঁ বাবা, স্বামীর শোকে সে নীরবে কান্নাকাটি করত, আর স্বামীর কথা সে বলতে না পারাই তাকে আরো কষ্ট দিচ্ছে। আমার মার বাবার মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। সবসময় তাকে হাসি খুশি রাখবে,
কোনো সময় একা রাখবে না। ঠিক আছে আঙ্কেল। তোমার মাকে নিয়ে যেতে পারো। ধন্যবাদ আঙ্কেল। মোস্ট ওয়েলকাম। তারপর আম্মুকে বাসায় নিয়ে চলে আসলাম। আমাদের নামে দিয়ে রনি চলে গেল। এখন রান্না করতে হবে। আম্মু যেহেতু অসুস্থ তাই আমি রান্না করতেছি। বাবা তুই কোথায় যাস? আমায় দে, আমি রান্না করি। আরে আম্মু, তুমি তো অসুস্থ। আরে কে বললো আমি অসুস্থ? আমি এখন পুরাই সুস্থ। প্রতিদিন তো তুমি রান্না করে খাও, আজ নয় আমি করলাম। আমার পাগল ছেলে। এবার লক্ষ্মী মায়ের মতো বসে থাকো। ঠিক আছে, আমার বৌমা খুব ভাগ্যবান হবে এমন ভর পেয়ে। আম্মু, এখন সব বৌমা ফৌমা বলো না তো, আমি এখন এসব করব না। আরে বাবা, একদিন না একদিন তো করবি। যখন করব তখন বইলো। আচ্ছা, আর বলবো না। তারপর রান্না শেষ করে আম্মুকে খাওয়ালাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম, তখন মিতু ফোন দিল। হ্যালো ম্যাডাম। কিরে, শুনলাম তুই নাকি জেল থেকে বেরিয়ে গেছিস? ভালো, খুব ভালো। কাল সকালে তাড়াতাড়ি আসবি, আমি নতুন কলেজে যাব। আচ্ছা ম্যাডাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে উঠলাম, আম্মুর জন্য ভাত রান্না করলাম। এরপর আম্মুকে ডেকে তুলে ঔষধ খাইয়ে ভাত খেতে দিলাম। আম্মু, তুমি এখন থাকো, রিমি, মিমি, রাজু, সিয়াম এরা আসবেনি, এদের সাথে খেলা করো। আমি কি ছোট শিশু যে খেলা করব? করবে, কখনো একা থাকবে না, ওকে? ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি গেলাম, দেরি হচ্ছে। আচ্ছা যা। তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। মিতুর বাসায় যে গাড়ি বের করে দরজার সামনে আমি গাড়ির ভিতরে বসে থাকলাম। মিতু সোজা এসে কোনো দিক না তাকিয়ে গাড়িতে উঠে পিছনের দিকে গাড়িতে উঠে পিছনের সিটে বসলো। কোনো কলেজে যাবেন ম্যাডাম? কলেজে। ওকে ম্যাডাম। তারপর সোজা ম্যাডামকে নিয়ে কলেজে পৌঁছে গেলাম। কলেজের ভিতরে এসে আমি গাড়ি থেকে নেমে মিতুকে নামিয়ে দিলাম। তারপর আমি গাড়ি পার্কিং করলাম। হঠাৎ মিতু ডাকলো, এই ছোট লোকের বাচ্চা। জি ম্যাডাম। এদিকে আয়। আমি মিতুর কাছে যাওয়া মাত্র আমি গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কলেজে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তোকে বলেছি না তুই ড্রাইভারের ড্রেস পরে আসবি? সরি ম্যাডাম, তাড়াহুড়ো করে আসতে লেগে ভুলে গেছি। তোকে আমি। হঠাৎ রিয়া এসে মিতুর হাত ধরে নিল। এই মিতু, কি করছিস? ছাড় আমায়। এই ছোট লোক কি আজ আমি? চল কলেজে চল। আমি মন খারাপ করে একটা গাছের নিচে বসে পড়লাম। ওইদিকে রিয়া মিতুকে নিয়ে যাচ্ছে। হঠাৎ মিতু থেমে গেল। এই, তুই ওই ছোট লোকের বাচ্চার সাপোর্ট করিস কেন? ও তোর কে হয়? হ্যাঁ, ও তোকে কি দিয়েছে? দেখ মিতু, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। সত্যি বললে সবাই খারাপ। সত্যি তুই কি জানিস, আরিয়ান আমাকে না তোকে দিয়েছে, অনেক কিছু দিয়েছে। ওই ছোট লোকের বাচ্চার থেকে আমি কি নিব? হ্যাঁ, ও তো একটা ফকিরের ছেলে। দেখ মিতু, শুধু টাকা থাকলে সব দেওয়া যায় না। তুই কি বলতে চাচ্ছিস? আরিয়ান তোর নির্যাতন সহ্য করছে, কোনোদিন প্রতিবাদ করেনি। তুই এত অপমান করছিস, তবুও চুপ করে আছে। শুধু এটুকু না, তোকে বাঁচানোর জন্য নিজের জীবন বাঁচিয়ে রেখেছে, আর তুই তার এত বড় ক্ষতি করতে পারলি? কি? হ্যাঁ, সেদিক তোর হাত ধরে দৌড় দিল, কারণ চারিদিকে তোকে মারার জন্য লোক লাগানো ছিল। এরপর তোর বাবার উপর আক্রমণ হয়, সেখানেও আরিয়ান তোর বাবাকে বাঁচায়। কি বলছিস তুই? ঠিকই বলছি। বিশ্বাস না হলে তোর বাবাকে জিজ্ঞেস কর। তোদের এত অপকার করার দাম দিলি, তার স্বপ্ন ভেঙে, তার মায়ের আশা ভেঙে। মানে সেই দিন তুই মিথ্যা বলে ওকে জেলে দিয়েছিস। জানিস তারপর কি হয়েছে? কি হয়েছে? আরিয়ানকে ধর্ষণের মামলা দেয়, আর সেজন্য তার সারা জীবনের স্বপ্ন আর্মি হওয়া, সেটা রাস্তা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। কি? হ্যাঁ, এর জন্য শুধু তুই দায়ী, শুধু তুই। এতদিন জানতাম টাকাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ,
কিন্তু তার থেকে বেশি মূল্যবান জিনিসও আছে। হ্যাঁ আছে। আমার এত অপরাধের কি ক্ষমা নেই? আরিয়ান কি আমায় ক্ষমা করবে? সেই সৃষ্ট সম্পদ দিয়েই তোকে ক্ষমা নিতে হবে। হ্যাঁ, আমি তাই করব। আমি অনেক পাপ করছি। এখানে আমি একা বসে আছি, হঠাৎ পেছন থেকে সজীব এসে আমার কলা ধরে কলেজের সামনে নিয়ে গেল আর আমায় মারতে লাগলো। আমি তো কিছু বুঝতেছি না। এটা থেকে কলেজে সবাই হাজির হলো। সজীব, কি করছো? ছাড়ো ওকে। জানো ও কি করছে? ও কিছু করেনি, সব আমি করেছি। তোমায় মারার হুমকি দিছে। কি বলছো তুমি? তাহলে শোনো এটা। আমি সেদিন মিতুকে বাঁচানোর জন্য সজীবের সাথে কথা বলছিলাম, সেটা রেকর্ড চালু করলো, কিন্তু শুধু আমার কথাগুলো সজীবের কথাগুলো কেটে নিছে। চলেন শোনা যাক। এই সজীব বস। জি, কে বলছেন? আমি যেই বলি না কেন, তোর জিএফ কে আমি টপকিয়ে দেব। কি বলছেন এসব? হ্যাঁ, আমার অনেক অত্যাচার করে। আমি কেন সহ্য করি জানিস? কেন? কারণ আমি ওর পরিবারে যেতে চাই, আর তারপর তাদের মেরে পুরো সম্পত্তির মালিক আমি হতে চাই। হা হা হা। হ্যালো হ্যালো। এটা ছিল রেকর্ডিং, পুরোটাই বানানো। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, আমার হুবহু কণ্ঠ কপি করলো কেমনে? এটা পুরো মিথ্যা, আমি এসব বলিনি। ভুল ভুল। আমি তোকে ভালো মনে করে ভুল করছি। তোদের মতো ছোট লোকেরা কখনোই ভালো হয় না। ম্যাডাম বিশ্বাস করেন, এসব মিথ্যা। চুপ কর ছোট লোকের বাচ্চা। আমার কথা বিশ্বাস করেন। দেখলে মিতু, তুমি কত বড় ভুল করতে যাচ্ছিলে। ধন্যবাদ সজীব, আজ তুমি আমায় অনেক বড় বিপদ থেকে বাঁচালে। অনেক সহ্য করেছি। আর না সজীব, পুলিশকে ফোন করো। ফোন করার কোনো প্রয়োজন নেই, পুলিশ এসে গেছে, সাথে আর্মিও আছে।